This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মধুকল্পিতা ফুল অ্যান্ড ফাইনালে আজকেও সেই একই প্রশ্ন, গতকালে যে প্রশ্ন আমরা তুলেছিলাম, অনুব্রত মণ্ডল কি গ্রেপ্তার হবেন, হলে কবে হবেন, কেন এখনো পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নিল না? কোনো কড়া অ্যাকশন তো নেই শুভজিৎ, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল বারবার হাজিরা এড়াচ্ছে। দ্বিতীয়বার আজকে দ্বিতীয়বার ডেডলাইন পেরিয়ে গেছে, আজও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। শান্তিনিকেতন এসডিপিও অফিসে হাজিরা না দিয়ে পাঠালেন তার আইনজীবীকে। অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন দাবি করেছেন কেষ্ট মণ্ডলের অনুগামী এবং তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি গগন সরকার। একই দাবি করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীও। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, অনুব্রত মণ্ডল, দেখো যে কেউ যখন তখন অসুস্থ হতে পারে, এটা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু অনুব্রত মণ্ডলের এইরকম ভাবে এজেন্সির তলবে অসুস্থতা হওয়ার ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি বোধহয় আজকে অনুব্রত মণ্ডল করলেন। সেদিনকে শাসক দল পাশে দাঁড়িয়েছিল, সিবিআই চাপ দিচ্ছিল অনুব্রতের উপর, এমন তথ্য উঠে এসেছিল। আজকে শাসক দল তারা কি বলছে? এক, পাশাপাশি গগন সরকার, এনার বিষয়ে একটু জানতে চাইবো। এরকম অনেক চরিত্র বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে। তন্ময়, দেখো, প্রথমেই গগন সরকার সম্পর্কে বলে নি। গগন সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের নেতা ছিলেন। একসময় দাপিয়ে বেরিয়েছেন গোটা বিশ্ববিদ্যালয়। পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়েরই কর্মী হিসেবে কাজে যোগ দেন এবং এখন শিক্ষাবন্ধু সেলের তিনি রাজ্যের সভাপতি। সেই গগন সরকার একদম অনুব্রত ঘনিষ্ঠ বললেও কম বলা হবে। আগে এখানে যে সুশোভন মুখার্জি ছিলেন চিকিৎসক, কংগ্রেস নেতা, তার ঘনিষ্ঠ ছিলেন। এখন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, তৃণমূল করেন। তিনি সবসময় প্রায় ছায়াসঙ্গীর মতো থাকেন। তিনি আজকে কিন্তু আইনজীবীর সঙ্গে গেছিলেন এসডিপিও অফিসে এবং সেখান থেকে বেরোনোর সময় তিনি আইনজীবী যে কথা বলেছিলেন তার বাইরে গিয়ে তিনি যে কথা বলেন, দলের একাংশের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, এআই মারফত এই ঘটনা ঘটানো হয়ে থাকে। নতুন তথ্য সঙ্গে থাকো তন্ময়, তথ্যটা একবার শোনাই দর্শকদের। অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে, লোকটার কোনো রেস্ট পাবে না। যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতেও মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? কালকের থেকে আজকে আরো অসুস্থ। তন্ময় যে কথা বলছিলে, দেখো একেবারেই তুমি কথাগুলো শুনলে যে তাকে কি পার্টি অফিসে, উল্টে তিনিই প্রশ্ন করছেন। এই প্রশ্নটাই তো আমাদেরও। গতকাল যখন পুলিশকে জানানো হয় যে তিনি অসুস্থতার কারণে আসতে পারবেন না, তারপর বহাল তবিয়তে যে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এই নিচেই তার পার্টি অফিস, বাড়ির নিচে তিনি বসেন, দৈনন্দিন কাজকর্ম করেন, যদি কেউ আসেন তাদের সাথে মিট করেন, সেই জায়গায় তিনি আজকে সকাল থেকে নামেননি। কিন্তু কালকে অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর চিঠি পৌঁছালেও তিনি কিন্তু এখান থেকে যেমন প্রতিদিন বেরোন সেইভাবেই বেরিয়েছেন। একেবারে গটগট করে হেঁটে গাড়িতে উঠেছেন। এখান থেকে উঠে নিচুপট্টির যে তৃণমূলের পার্টি অফিস, যেটাকে জেলা তৃণমূলের পার্টি অফিস বলা হয়, সেই জেলা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে তিনি পৌঁছান। সেখানে গিয়ে পর বৈঠক। কারা কারা বৈঠকে ছিলেন? মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ তার ছায়াসঙ্গী, বোলপুর পুরসভার যিনি চেয়ারম্যান তার স্বামী এবং একদিকে কোর কমিটির সদস্য, অন্যান্য জায়গা থেকে খয়রাসোল থেকে ব্লক সভাপতি, বুথ সভাপতিরা এসেছিলেন, গদাধর হাজরা ছিলেন নানুরের নেতা তৃণমূলের, এখন তিনি ঘর ছাড়া, তিনি বলছেন 3 বছর বাড়ি ঢুকতে পারছেন না কাজল শেখের জন্য। এই ধরনের নেতারা কালকে ছিলেন, দফায় দফায় বৈঠক হয়, আইনজীবীরা ছিলেন। তারপর যেটা আমরা জানতে পেরেছিলাম, আমরা TV9 বাংলা দর্শকদের জানিয়েছিলাম যে তিনি হাজিরা দেবেন না, এটাই মোটামুটি তারা ঠিক করে রেখেছেন। পরবর্তী সময় আইনজীবীদের মতামতের উপর নির্ভর করছেন। আজকে সকালে আমরা সে কথা বলছিলাম। সেখানেই দাঁড়িয়ে মূল প্রশ্ন, আমি অসুস্থ সেই জন্য হাজির হতে পারছি না, এই চিঠি যখন বইয়ে আইনজীবীরা দিয়ে আসছেন, তিনি তখন বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে পর বৈঠক, রাত্রেবেলায় বেরোচ্ছেন, তখন 7:30 পার হয়ে 8টা প্রায় বাজে। তাহলে আজকে যে নতুন শব্দটা আমরা পেলাম, বেড রিডেন, যেটা একটু আগে গগন সরকার বলে গেলেন, বিছানা থেকে তিনি উঠতে পারছেন না। তার মানে কালকে বিছানা থেকে উঠতে পেরেছিলেন, আজকে উঠতে পারছেন না। ফলে সেই চেনা ছক
অনুব্রত মণ্ডলের, যেটা আমরা সিবিআই সময় দেখেছিলাম গরু পাচার কেলেঙ্কারিতে যখন তাকে অভিযুক্ত করা হয়। একাধিকবার তিনি বোলপুর থেকে রওনা দিয়েছিলেন, যেদিনকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল সেদিনকে তিনি সিবিআই দপ্তরে যাননি, সোজা চলে গেছিলেন এসএস কেমে। এইরকম ছবি আমরা এর আগে দেখেছি। একটু সঙ্গে থাকো, আজকে আইনজীবী কি বলেছেন একবার শোনাই। আমাদের আদালতের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা, সাধারণ জনগণের উপর আমার আস্থা আছে। আমাদের আমরা জানি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানি। সেটা যদি বলেছেন পরবর্তীকালে দেখা যাবে, আদালতে যা বলার আমরা বলবো। ওই যে চক্রান্তের শিকার এটুকু বলছি। সেটা পরবর্তীকালে আমরা আর কিছু বলবো না, এটা যা দেওয়ার তদন্তকারী অফিসারকে আমরা দিয়েছি। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলেছি। আপনি পুলিশকে কি জানালেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা অসুস্থ সেটা জানেন, অসুস্থ যেটা জানো না আইনের মোতাবেক জানিয়েছি। দেখুন, গত পরশু প্রথমে যখন আমরা এই বক্তব্যটা পাই, মানে অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত ফোন কলটা হাতে পাই, আমরাও বলেছিলাম সেদিনকে সেই তৎক্ষণাৎ যে এটা একটি ভাইরাল ফোন কল। কিন্তু পরবর্তীতে দেখলাম দলের তরফ থেকে কড়া স্টেটমেন্ট দেওয়া হয়। অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগটা উঠছিল বা যার নামটা শোনা যাচ্ছিল ওই ফোন কলে, তিনিও তারপরে দলের কাছে ক্ষমা চান, চিঠি দেন। সেই চিঠি আপনাদেরকে আমরা একাধিকবার দেখিয়েছি, ক্যামেরার সামনে বলেন। তারপরে হঠাৎ করে আজকে দেখলাম তার এক অনুগামী তিনি হাজির হলেন, নতুন একটা ক্যারেক্টার। তিনি বললেন এটা নাকি এআই ব্যবহার করে করা হয়েছে, চক্রান্ত করা হচ্ছে। কোথাও গিয়ে তিনি ইঙ্গিত করলেন দলেরই অপর গোষ্ঠীর দিকে। শুনুন নতুন তথ্য আরেকবার। অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা, মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল। দল যা করা না পার্টি হলো, দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চেয়েছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। নতুন তত্ত্ব এআই, নতুন তথ্য আমদানি করলেন এই বাজারে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক চরিত্র গগন সরকার। তার বক্তব্য শোনালাম, কিন্তু আরো একবার শোনাই সেই ফোন কলটা যেখানে একজন বলছেন আমি অনুব্রত মণ্ডল বলছি। শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুরির মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর
আর এই ভাইরাল অডিও নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, যখন অনুব্রত মণ্ডলকে বারবার হাজিরার কথা বলা হচ্ছে কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন, অপরদিকে কাজল শেখ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ঠিক তখনই বোলপুরের আইসিকে আক্রমণ করলো অনুব্রতর আরো এক অনুগামী। বীরভূমের টিএমসিপি সভাপতি বোলপুরের আইসি লিটন হালদারকে ফের বেলাগাম আক্রমণ। ক্ষমতা থাকলে টিএমসিপির বিরুদ্ধে এফআইআর করে দেখান, চ্যালেঞ্জ করছেন বীরভূমের টিএমসিপি সভাপতি। একবার শোনাই আপনাদেরকে, শুনুন। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, রয়েছেন হিমাদ্রি, রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, আমরা দেখতে পেলাম একদিকে অনুব্রত মণ্ডল তিনি তো কদর্য ভাষায় আক্রমণ করলেন, আর অনুব্রত মণ্ডলের অনুগামী ইনি আবার সরাসরি এই আইসিকে চ্যালেঞ্জ করে বসলেন। দেখো, একেবারে অনুব্রত মণ্ডলের অনুগামী বিক্রমজিৎ সাউ, তিনি টিএমসিপির বীরভূম জেলার সভাপতি, তিনি কার্যত আইসিকে চ্যালেঞ্জ করে বসলেন। অনুব্রত মণ্ডল যেদিনকে আইসিকে গালাগালি করেছিলেন ঠিক তার আগের রাত্রেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং দিন কয়েক হয়ে গেল সেই অডিও এখন আবার নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বোলপুর থানার আইসিকে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন, হুমকি সুরে কথা বলছেন। অনুব্রত মণ্ডল যেভাবে বিভিন্ন পুলিশ কর্মীদের এর আগে আমরা একাধিকবার দেখেছি হুমকি দিতে, সেই একই সুরে কিন্তু এবার হুমকি দিচ্ছেন এবং অনুব্রত মণ্ডলের মাথার ওপর যেমন তৃণমূল কংগ্রেসের একটা হাত সেই সময় ছিল, এখনও রয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু অনুব্রত মণ্ডলের হাত রয়েছে আবার এই বিক্রমজিৎ সাউ অর্থাৎ টিএমসিপির বীরভূম জেলার জেলা সভাপতি, টিএমসিপি জেলা সভাপতি, তার ওপর এই সব মিলিয়ে কিন্তু হুমকি যে কালচার সেটা কিন্তু অনুব্রত মণ্ডল বা অনুব্রত মণ্ডলের অনুগামী সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং বারবার পুলিশকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এই একেবারে হিমাদ্রি তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবাঞ্জন দে, এসএফআই রাজ্য সম্পাদক। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, অনুব্রত মণ্ডল তিনি তো হুমকি দিয়েইছেন, সেই হুমকির অডিও ভাইরাল হয়ে গিয়েছে, এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ তিনি সরাসরি কিনা এবারে আইসিকে চ্যালেঞ্জ করে বসছেন। এই যে হুমকির বিষয়টা সেটা তো আবারও সামনে আসছে, বিশেষ করে এই বীরভূম থেকে। টাকার গুন্ডার দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন চারানার গুন্ডারাও এই সমস্ত বলে বেড়াচ্ছে। মূল কথাটা হলো প্রশাসন এখন কোন অবস্থায় রয়েছে, প্রশাসনের কি অবস্থা। উর্দিধারীরা যদি এই ধরনের হুমকির সম্মুখীন হয়, পুলিশের পরিবারের মানুষজনদের ওপর যদি এই ধরনের আক্রমণ, এই ধরনের কদর্য ভাষা, রেপ থ্রেট করা হয়, তাহলে বাংলার মানুষ কতটা নিরাপত্তায় আছে, বীরভূমের মানুষজন, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কতটা নিরাপদে আছে, এইটা হচ্ছে সবার আগে মাথায় রাখাটা দরকার। এবং আমরা তো বলছি বারবার যে পুলিশ যদি মনে করে যে তাদের পরিবারের মানুষজনদের মর্যাদার জন্য, সম্মানের দাবিতে, নিরাপত্তার দাবিতে কোনো মিছিল বার করবে, কারণ পুলিশ মন্ত্রী তো আর দায় নিচ্ছে না, পুলিশ মন্ত্রী তার দায়িত্ব পালন করছে না তার পুলিশ প্রশাসন, তার ফোর্সের সম্পর্কে, তাই পুলিশ যদি কোনো মিছিল বার করতে চায় আমাদের জানালে আমরা প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে যাব তাদের সাথে হাঁটবার জন্য, তাদের পরিবারের মানুষের মর্যাদা, সম্মান, নিরাপত্তা এসবটাকে সামাল দেওয়ার জন্য। একেবারে ধন্যবাদ আপনাকে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন যে দলই পুরো বিষয়টি দেখছেন, দলই এই বিষয়ে কথা বলবেন। কিন্তু শুভজিৎ, একটা বিষয় দেখো এই ক্ষেত্রে উঠে আসছে, এই যে বোলপুরে হুমকির রাজনীতি সেটা কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে, আর এবারে সরাসরি তো করে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে। যদি একজন তৃণমূলের নেতা সে সরাসরি যদি পুলিশকে হুমকি দেয়, পুলিশকে চ্যালেঞ্জ করে বসে, একেবারে আমজনতার নিরাপত্তা কোথায়, পুলিশের ভূমিকাটা কোথায় থাকছে, পুলিশ কি করছে তাহলে? একদমই তাই। সজল ঘোষ তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন।
এই ছেলেটি আমি নাম কখনো শুনিনি, আমার মনে হয় ও অনুব্রত নিয়োগ এটা হতে চাইছে আর কি। হ্যাঁ, যেটা অনুব্রত এতদিন করতো। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় হলো সেই পুলিশ অনুব্রত এখনো অব্দি একটা চুলও ধরতে পারেনি, কেশাগ্র স্পর্শ করতে পারেনি, এবং আমার মনে হয় আগামী দিনও পারবে না। আর এখন এই পাড়ার কুচো চাটানা চারানা যে সমস্ত এলাকার যারা আছে তৃণমূলের তোলাবাজ, হ্যাঁ, তারা এবার পুলিশকে থ্রেট করছে। পুলিশ যদি নিজেই থ্রেট কালচারের শিকার হয়, এবং সত্যি কথা যদি বলি, পুলিশ গালাগাল খেলে আমাদের কখনো রাগ হয় না। মাকে গালাগাল দিলে খারাপ লাগে, তার মায়ের কথা ভেবে, স্ত্রীর কথা ভেবে, কিন্তু যে পুলিশ শিক্ষক পেটায়, যে পুলিশ একদম পরাক্রম দেখিয়ে শিক্ষকদের কলার ধরে গাড়িতে তোলে, যে পুলিশ আমাদের মতন যারা বিরোধী দলের কর্মী তাদেরকে কুকুর ছাগলের মতন পেটায়, তাদের যদি খিস্তি করে কেউ হুমকি দেয়, আমার ভালো লাগে। একজন আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে এই মুহূর্তে সংসদীয় দলের সঙ্গে বিদেশে রয়েছেন, কিন্তু তার মধ্যেই দল নিয়ে খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। কেষ্টকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্র বলছে তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে অভিষেক কথা বলেছেন। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে কি দল? সূত্র একথাও বলছে কাল বাদে পরশু অর্থাৎ 3 তারিখ দেশে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে এখন কোটি টাকার প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ কি অনুব্রতর থাকবে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব যাতে প্রকট না হয়, কেষ্টমণ্ডল যাতে কেষ্টমণ্ডলে আছে সেই জানান দেওয়ার জন্যই এতদিন পর্যন্ত যে স্টাইলে পুলিশকে উনি কথা বলতেন সেই স্টাইলেই পুলিশকে কথা বলাটা শুরু করেছিলেন। কিন্তু কেষ্টবাবু বুঝতে পারেননি তিনি এখন সেই জায়গায় নেই, তাই তার কথাটা সামনে এসেছে। আজকে দেখুন, আমরাও বারবার বলেছি, কলকাতা মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি সহ সম্পূর্ণ বিচারপতির বেঞ্চ বলেছে পশ্চিমবাংলায় আইনের শাসন নাই, শাসকের আইন চলে। আর শাসক তাই পুলিশের মা বোন তুলে অকথ্য ভাষায় কথা বলতে পারে, শাসক তাই মনে করলে পুলিশ ডাকলে যেতেও পারে, নাও পারে। আপনাদের অনেকেরই জানা আছে কি নাই, আমাকে এই পুলিশ যে শ্যাম সিং এর কথা কেষ্টবাবু বলেছেন, 108 দিন জেল কাটিয়েছে, একবার একটা কেসে বেল হলে আরো একটা কেস লাগিয়েছে, এবং একের পর এক কেস দিয়ে জেল কাটিয়েছেন। শুধুমাত্র পুলিশকে আমরা বলেছিলাম, আমাদের পার্টির একজন কর্মীকে আপনি দড়ি বেঁধে ঘোরাচ্ছেন, রাজনৈতিক কর্মীকে আপনি এটা পারেন না, ওর সময় আসলে একদিন মানুষও আপনাদের দড়ি বেঁধে ঘোরাবে। আইসিকে কদর্য হুমকি দিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন অনুব্রত। একদা বীর, এখন দলের মধ্যেই কার্যত কোণঠাসা। দলের নির্দেশে 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নেন কেষ্টমণ্ডল। সুব্রত বক্সিকেও চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছেন অনুব্রত। হুমকি কাণ্ডের পর স্বাভাবিকভাবে এবারে প্রশ্ন উঠছে, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি? জেলা সভাপতির পদ আগে গিয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য এই মুহূর্তে অনুব্রত। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের যে পদ সেটাও খুইয়েছেন অনুব্রত। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে এবারে শাসক? এদিকে কলকাতার পথে কাজল শেখ, তাহলে কি দল তাকে ডেকে পাঠিয়েছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কারণ ওই ভাইরাল যে ফোন কল সেখানে ও কাজল নামে একটি শব্দ উল্লেখ করেছিলেন অনুব্রত মণ্ডল। এই কাজল কি কাজল শেখ? সেদিন থেকেই প্রশ্ন উঠছিল। এরই মধ্যে কাজল শেখ কলকাতায়, দল কি তাকে ডেকে পাঠিয়েছে? দলের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। অমিত
টার্গেট 26 মোদির পর এবার শহরে তার সেনাপতি অমিত শাহ। এই মুহূর্তে আমরা সরাসরি মধুকল্পিতা সেই ছবি দেখাচ্ছি, নেতাজি ইন্ডোরের ছবি দেখাচ্ছি। গতকাল রাতে এসে পৌঁছেছেন অমিত শাহ। আজকে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তার দ্বিতীয় কর্মসূচি এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে। 26-এর নির্বাচনের আগে, আজকে 1 বছর আগে অমিত শাহ কি বার্তা দেন দলীয় নেতৃত্বকে, অবশ্যই সেদিকে নজর থাকবে মধুকল্পিতা। একেবারে শুভজিৎ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি মানে কয়েক ঘন্টা বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গে এসেছিলেন এবং একগুচ্ছ বিষয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে ভীষণ উল্লেখযোগ্যভাবে এ রাজ্যের শাসক দলকে তিনি বিভিন্ন বিষয়ে একযোগে আক্রমণ করেছেন এবং সেটা স্বভাবতই এ রাজ্যের যারা বিজেপি কর্মসমর্থকেরা রয়েছেন তাদেরকে যথেষ্টই উজ্জীবিত করেছেন। তো সেক্ষেত্রে আজকে অমিত শাহ কি বার্তা দেয় সেদিকেও কিন্তু তাদের নজর থাকবে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এর আগে আমরা দেখেছিলাম পরিবর্তন সংকল্প সভা নরেন্দ্র মোদী করেছিলেন, আর এবার বিজয় সংকল্প কার্যকরী সম্মেলন। এই সম্মেলন এ যাবৎকালে নিঃসন্দেহে বিজেপির সব থেকে বড় সম্মেলন। প্রদীপ্ত, একেবারেই তাই, এবং তুমি দেখতেই পাচ্ছ যে অমিত শাহ এই সভাকে যিনি সম্বোধিত করবেন, অমিত শাহ তিনি মঞ্চে চলে এসেছেন। স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনি মঞ্চে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আর তার পাশাপাশি যে নেতাজি সঙ্গে থাকো প্রদীপ্ত। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH